আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে। প্রশ্ন এমন হতে পারে, বাংলা উচ্চারণ রীতি বলতে কী বুঝো? বাংলা উচ্চারণের প্রয়োজনীয়তা আলোচনা করো। প্রথমে আমরা উচ্চারণ রীতি বলতে কী বুঝি সেটা আলোচনা করে দেখি। শব্দের যথাযথ উচ্চারণের জন্য কতগুলো নিয়ম বা সূত্রের সমষ্টিকে উচ্চারণ রীতি বলা হয়। এখন প্রশ্ন আসতে পারে, বাংলা উচ্চারণ রীতি বলতে কী বুঝো? এখন এখানে আমরা যদি বলি যে বাংলা শব্দের যথাযথ উচ্চারণের জন্য কতগুলো নিয়ম বা সূত্রের সমষ্টিকেই বাংলা উচ্চারণ রীতি বলা হয়। বিশুদ্ধ বাংলা উচ্চারণের প্রয়োজনীয়তা। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে বাংলা উচ্চারণ বিশুদ্ধতার প্রয়োজন কি? কেনই বা আমরা বাংলা উচ্চারণ বিশুদ্ধভাবে উচ্চারণ করব? সে প্রেক্ষিতে বলতে হয়, উচ্চারণ যদি শুদ্ধ না হয় তাহলে ভাষার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায়। তাই শুদ্ধ উচ্চারণ মনোভাব প্রকাশে যথেষ্ট সহায়তা করে। ভুল উচ্চারণ ভাষাকে একদিকে যেমন অপরিচ্ছন্ন করে, জটিল করে তোলে, ঠিক তেমনি ধ্বনিগত ও অর্থগত বিকৃতি ও পরিবর্তনও ঘটায়। কাজেই শুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমরা যদি বাংলা শব্দ যদি সঠিকভাবে উচ্চারণ না করি, বা যে কোনো ভাষার শব্দ যদি আমরা সঠিকভাবে উচ্চারণ না করি, তাহলে অর্থের বিকৃতি ঘটতে পারে। কাজে আমাদের সকলের উচিত চেষ্টা করতে হবে যেন আমরা শুদ্ধভাবে যে কোনো শব্দ, যে কোনো ভাষার শব্দ যেন শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি। আজকে আমি তোমাদের বাংলা উচ্চারণের 5টি নিয়ম নিয়ে আলোচনা করব। পরীক্ষায় সাধারণত একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষায় সাধারণত প্রশ্নপত্রে দেওয়া থাকে যে বাংলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। সে প্রেক্ষিতে আমি আজকে তোমাদের সামনে বাংলা উচ্চারণের 5টি নিয়ম নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, প্রথম নিয়মে বলা হচ্ছে, শব্দের প্রথমে যদি অ ধ্বনি থাকে, কোন একটা শব্দ, যেমন ধরো একটি শব্দ ছবি, এরকম বিভিন্ন শব্দ হতে পারে, সেই শব্দের প্রথমে যদি অ ধ্বনি থাকে এবং তারপরে হস্র ই, দীর্ঘ ই, হস্র উ, দীর্ঘ উ, কিংবা এদের কারচিহ্ন যেগুলো হস্র ইকার, দীর্ঘ ইকার, হস্র উকার, দীর্ঘ উকার থাকে, তাহলে সাধারণত ওই অয়ের উচ্চারণ কোন অ, এই যেখানে যে অয়ের কথা বললাম, শব্দের প্রথমের যে অ, এই অয়ের উচ্চারণ সংবৃত বা ওকারের মতো হয়। যেমন উদাহরণ দিই, খেয়াল করে দেখো, ছবি একটি শব্দ, এই শব্দের ছ প্রথমে কি ধ্বনি আছে? ছ। এই ছ ধ্বনি উচ্চারণ করতে গিয়ে আমরা একটি অধ্বনি পাচ্ছি, আমরা অন্তর্নিহিত একটি অধ্বনি পাচ্ছি। আর তারপরে কি পাচ্ছি? হস্র ইকার পাচ্ছি। আমরা কি বলেছি যে কোনো শব্দের প্রথমে যদি অধ্বনি থাকে, তাহলে আমরা এখানে অন্তর্নিহিত ছয়ের মধ্যে অন্তর্নিহিত আমরা অধ্বনি পেয়ে গেছি। এবং কি বলছি, এই প্রথমে অধ্বনির পরে যদি হস্র ই, দীর্ঘ ই, হস্র উ, দীর্ঘ হু কিংবা এদের যে কারচিহ্নগুলো সেগুলো যদি থাকে, তাহলে সাধারণত এই যে প্রথমের যে অ, সে অয়ের উচ্চারণ ও এর মতো হয়ে যাবে। তাহলে আমরা এখানে যেহেতু ও অ পেয়েছি এবং তারপরে হস্র ইকার পেয়েছি, কাজেই আমাদের এই উচ্চারণটা হবে
ছবি। দেখো উচ্চারণটা হবে এরকম, ছবি। ছবি হবে না, উচ্চারণটা হবে ওকারের মতো, ছবি। ঠিক অনুরূপ নদী শব্দটি খেয়াল করে দেখো, ন, দন্ত ন শব্দটি উচ্চারণ করো, আমরা এখানে এই নয়ের মধ্যে অধ্বনি পেয়ে যাচ্ছি। আর পরবর্তীতে যেহেতু দয়ে দীর্ঘইকার আছে, কাজেই আমাদের এখানেও এই উচ্চারণটা হবে এরকম, নদী। নদী হবে না, হবে নদী। এখানকার যে অন্তর্নিহিত আ আছে, ও এর উচ্চারণটা ও এর মতো হয়ে গেল। এরকমভাবে আমরা ম শব্দটা উচ্চারণ করো, ম। আমরা ম এর মধ্যে অন্তর্নিহিত অ পাচ্ছি। তারপরে কি পাচ্ছি? এই যে নিয়মের হস্য, আমরা হস্য পেয়ে যাচ্ছি। কাজে এই প্রথমকার অন্তর্নিহিত অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যাবে। এই কারণে এখানে উচ্চারণ করা হচ্ছে মধু। তারপরে অনুমান। অনুমান, এখানে তো স্পষ্টতই অ দেওয়াই আছে, অন্তর্নিহিত নয়, স্পষ্টতই আমরা অ দেখতে পাচ্ছি। এবং তারপরে আমরা কি পাচ্ছি? হস্য দেখতে পাচ্ছি। যেহেতু অ এর পর হস্য পেয়ে গেছি, এই কারণে এ অ এর উচ্চারণ অ এর মতো হবে না, এটা হয়ে যাবে ও এর মতো। দিয়ে আমরা উচ্চারণ করব অনুমান। অনুমান উচ্চারণ করব না, আমরা উচ্চারণ করব অনুমান। এরপরের নিয়ম দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দ্বিতীয় নিয়মে বলা হচ্ছে, শব্দের আদ্য অ এর পরে, শব্দের আদ্য অ মানে কোনো শব্দের প্রথমে যদি অ থাকে, এরপরে ক্ষীয় বা বর্গের জয়ে ইয় যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে আদ্য অ এর মতো উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়। যেরকম আমরা উদাহরণ দেখি, আমরা লক্ষণে ল পেয়েছি, লয়ের মধ্যে আমরা অধ্বনি পেয়ে যাচ্ছি। যেহেতু অধ্বনি আমরা প্রথমে পেয়ে যাচ্ছি, তারপরে এই কয় মূর্ধন্য ষ অর্থাৎ ক্ষীয় যেহেতু পেয়ে গেছি, এই যে আমরা এখানে ক্ষীয়র কথা বলেছি, এই ক্ষীয় যেহেতু এখানে পেয়ে গেছি, কাজে এটার উচ্চারণ হবে ও এর মতো। প্রথম আদ্য অ হয়ে যাবে ও এর মতো। এই কারণে আমরা লক্ষণ না বলে উচ্চারণ করব লক্ষণ। ঠিক অনুরূপভাবে রক্ষা শব্দটি উচ্চারণ করো, র যদি উচ্চারণ করতে যাই, র এর মধ্যে আমরা অন্তর্নিহিত অ পেয়ে যাচ্ছি। আর কয় মূর্ধন্য শয়ে যুক্ত যেহেতু আমরা এখানে পেয়ে গেছি, এ কারণে আমরা রক্ষা বলবো না, আমরা বলবো রক্ষা। ঠিক অনুরূপভাবে বক্ষ, পক্ষ, দক্ষতা, এভাবে আমরা উচ্চারণ করব। আমরা দক্ষতা বলবো না, আমরা পক্ষ বলবো না, আমরা বক্ষ বলবো না, আমরা বলবো বক্ষ, পক্ষ, দক্ষতা। আমরা এবার আলোচনা করব তৃতীয় নিয়ম নিয়ে। শব্দের মধ্যে যদি অধ্বনি থাকে এবং সেই অধ্বনির আগে যদি অ, আ, এ এই চারটি স্বরধ্বনি যে কোনো একটা যদি থাকে, তাহলে সেই অর্থাৎ এই যে মধ্যকার অ, এই মধ্যকার ও রূপে উচ্চারিত হবে। যেমন এখানে আমরা দেখছি কমল, এখানে আমরা ক উচ্চারণ করতে গিয়ে অ পাচ্ছি, ম উচ্চারণ করতে গিয়েও আমরা অ পাচ্ছি। আমরা নিয়মে বলেছি কি, শব্দের মধ্যে যদি অ থাকে, আমরা শব্দের মধ্যে এই যে ময়ের মধ্যে আমরা অ পেয়ে গেছি, এবং এই মধ্য অ এর আগে কিন্তু ক উচ্চারণ করতে গিয়ে আমরা আরেকটি অ পেয়ে যাচ্ছি, ক। তাহলে কি হবে? এই মধ্য অ এর উচ্চারণ অ এর মতো না হয়ে এটা উচ্চারণ হবে ও এর মতো। এই জন্য আমরা উচ্চারণ করব কমল। ঠিক অনুরূপভাবে আমরা খেয়াল করে দেখি,
বেতন শব্দটি, এখানে বেতন এই শব্দটিকে উচ্চারণ করে দেখো, বে, এখানে আমরা এ পেয়ে যাচ্ছি, আমরা এখানে এ পাচ্ছি। আর ত উচ্চারণ করো, এখানে আমরা পেয়ে যাচ্ছি অ। আমরা নিয়মে বলেছি কি, মধ্য অয়ের আগে যদি অ, আ, এ, ও, তাহলে আমরা এখানে এ পেয়ে গেছি। তাহলে এই মধ্যে ত উচ্চারণ করতে যে আমরা অ পাচ্ছি, এ অয়ের উচ্চারণ আর অয়ের মতো থাকবে না, এটার উচ্চারণ হয়ে যাবে ও এর মতো। এই জন্য আমরা এখানে দেখাচ্ছি বেতন, তয় ওকার দন্ত ন, বয় একার তয় ওকার দন্ত ন। ঠিক অনুরূপভাবে কানন, কানন শব্দটি খেয়াল করে দেখো একটু ভালোভাবে। হ্যাঁ, কা উচ্চারণ করতে গেলে আমরা কি পাচ্ছি, আধ্বনি পাচ্ছি, কা আধ্বনি আসছে। আর দন্ত ন ধ্বনি উচ্চারণ করতে গিয়ে আমরা কি পাচ্ছি, ন, অ পাচ্ছি। তাহলে এটাকে আমরা ধরছি মধ্য অ। এই মধ্য অয়ের আগে আমরা কি পাচ্ছি, আ পাচ্ছি, কা, আ পাচ্ছি। এই যে আমাদের নিয়মে আয়ের কথা বলা আছে, কাজে এই মধ্য অয়ের উচ্চারণ ওকারের মতো হয়ে যাচ্ছে, দিয়ে আমরা লিখছি কানন, কয়েকার দন্ত নয় ওকার দন্ত ন, উচ্চারণটা হবে কানন। আমরা লিখব কিন্তু এটা কয়েকার দন্ত ন আবার দন্ত ন, কিন্তু উচ্চারণ করতে গিয়ে আমরা বলবো কানন। চতুর্থ নম্বর নিয়ম খেয়াল করে দেখো। চতুর্থ নম্বর নিয়মে বলা হচ্ছে যে শব্দের শেষের যুক্ত ব্যঞ্জনে, আবারও বলছি, শব্দের শেষের যুক্ত ব্যঞ্জনে অ সর্বদা ও রূপে উচ্চারিত হয়। যুক্ত ব্যঞ্জন খেয়াল করে দেখো, যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন। কাজেই আমরা এই যুক্ত ব্যঞ্জনের মধ্যে যে অ আছে, অন্তর্নিহিত অ আছে, হ্যাঁ, এটাকে আমরা ও রূপে উচ্চারিত করব। আমরা উচ্চারণ করব বঙ্গ, তারপর উচ্চারণ করব আমরা দন্ত, দন্ত, তারপর উচ্চারণ করব আমরা কমলাকান্ত, উচ্চারণ করব পক্ষ। এবার আমরা পঞ্চম নিয়ম অর্থাৎ সর্বশেষ নিয়ম নিয়ে আলোচনা করছি। এই নিয়মে বলা হচ্ছে একারান্ত ধাতুর সঙ্গে আপ্রত্যয় যুক্ত হলে সেই এর উচ্চারণ অ্যা হয়ে যায়। যেমন একটি শব্দ দেখো, খেলা, আমরা অনেকে বলি খেলা, খেলা, কিন্তু শব্দটি উচ্চারণ খেলা হবে না, খেলাধুলা অনেকে বলে থাকি। উচ্চারণটা কী হবে, খেলা। কেন হবে, যেহেতু আমরা একারান্ত খেল এই শব্দটা যদি ভাঙি তাহলে খেল যোগ আ, আমরা একারান্ত ধাতু পাচ্ছি, আর এখানে আমরা আপ্রত্যয় যেহেতু পাচ্ছি, সেই নিয়ম অনুযায়ী এখানকার এ উচ্চারণটা হবে খেলা। হ্যাঁ, এর উচ্চারণটা হয়ে যাবে এর মতো। তারপরে আমরা অনেকে বলে থাকি ঠেলা, উচ্চারণ ঠেলা হবে না, উচ্চারণ হবে ঠেলা। যেহেতু এখানে আমরা একারান্ত ধাতু পেয়েছি ঠেল, ঠেল উচ্চারণ করতে গিয়ে আমরা একারান্ত ধাতু পাচ্ছি এবং এখানে আপ্রত্যয় পাচ্ছি, এ কারণে এখানে এটার উচ্চারণ ঠেলা না হয়ে হয়ে যাবে ঠেলা। বেচা, বেচা হবে না, হবে বেচা। খেপা উচ্চারণ না হয়ে হবে উচ্চারণ খেপা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বাংলা উচ্চারণের 5টি নিয়ম তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে। আমরা আগামী দিন এই উচ্চারণের নিয়ম নিয়ে আরও কয়েকটি পর্বে তোমাদের ক্লাস নেব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।